আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পায়ে। লিখনীতে আয়শা শেখ রিন। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব সংখ্যা ১। ২৯ বছরের প্রফেসর হয়ে আমি কিনা ১৭ বছরের একটা মেয়েকে বিয়ে করব, যে সম্পর্কে কিনা আমার ভাতিজিও হয়। ওহ গড! আন্টি, তুমি সজ্ঞানে আছো তো? আচ্ছা, এখানে বইলা দেই, এই সম্পর্কে যে ভাতিজি হয় এটা কিন্তু দুঃসম্পর্কের। আপন ভাতিজি এরকম না। মানে থাকে না আমাদের পাশের বাসায় কেউ থাকলে আমরা তাদের হচ্ছে চাচ্চু বা ভাতিজি হিসাবে সম্বোধন করি। ঐরকম, মানে রক্তের কোনো সম্পর্ক নেই। তোমরা এটাকে মানে খুব ডিপলি বা মাইন্ডে নিও না। এটা কিন্তু ইসলাম বৈধতা দেয়। বিয়ের আসরে দাঁড়িয়ে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে ক্ষোভ ও বিস্মিত কণ্ঠে বলে উঠল রাবিশ। নূরজাহান চৌধুরী বিচলিত হলেন না একটু। আন্টি নয়, দাদিমা বলো। আজ থেকে আমি তোমার দাদি শাশুড়ি। তুমি এই বাড়ির মেয়েকে বিয়ে করতে এসেছো। এই বাড়ির মেয়েকেই বিয়ে করবে। আমার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়েছে তো কি হয়েছে? আমার বড় ছেলে মেয়েকে বিয়ে করবে। ব্যাস, কথা এখানেই শেষ। নূরজাহান চৌধুরীর এই আকস্মিক একরোখা ঘোষণায় চৌধুরী বাড়ির পুরো সভা জুড়ে যেন পিনপতন নীরবতা নেমে এলো। উপস্থিত সকলেই স্তব্ধ। এই বাড়িতে তার হুকুম অমান্য করার মতো বুকের পাটা কারোরই নেই। কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না ঝিলমিলের বাবা আলতাফ চৌধুরী। তিনি মেয়ের ভবিষ্যতের কথা ভেবে প্রতিবাদী কণ্ঠে বললেন, না মা, আমি আমার এইটুকু মেয়েকে এই ছেলের সাথে কিছুতেই বিয়ে দেব না। তোমার মেয়ের শাস্তি তুমি আমার মেয়েকে দিতে পারো না? ভাইরে ভাই, কি বলবো? মানে আমার বাসার আশেপাশে অনেক দূরে কোনো বাসায় একটা পিচ্চি কান্না করতেছে। মানে ও কান্না করতেছে নাকি চিল্লাইতেছে আমি বুঝতে পারতেছি না। মানে আমার ভয়েসে এত পরিমাণ ওর ভয়েসটা এসে যাইতেছে, যা বলার বাইরে। এত রাত্রে মানুষ কখনো কান্নাকাটি করে? মানে বাচ্চা তো, কি বলবো। আর অনেক দূরে, কোথায় বাসা তাও জানি না। আশেপাশে অনেকগুলা বাসা। কোনো একটা বাসা থেকে হয়তো অনেক বিকট শব্দে এই আওয়াজটা আসতেছে। তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর ভিডিওর মধ্যে এখানে কথা বলার জন্য আমি সরি। তার কথায় পিঠাপিঠি বারিশও চেঁচিয়ে বলল, আপনার মেয়েকে আমি বিয়ে করব না। আলতাফ চৌধুরীও তখন রাগে ফুঁসছেন। তোমার কাছে আমি বিয়ে দিলে তো তুমি করবে, আমি বিয়ে করলে তো আপনি দিবেন। বারিশের পাল্টা জবাব, দেবই না, করবই না। চলমান এই বাকযুদ্ধের মাঝেই স- সভাকক্ষের এক কোণে ঘোমটার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছে ১৭ বছরের তরুণী ঝিলমিল। বিয়েটা হওয়ার কথা ছিল তার ফুপি দিঘির সাথে। সে তার থেকে ৫ বছরের বড়। সব ঠিকঠাকই ছিল। কিন্তু বরের বাড়ির লোক আসার পরপরই দিঘি উধাও। তাই দাদিমা তাকে জোর করে এই বিয়ের শাড়ি পরিয়ে প্রস্তুত করে এনেছে। ঝিলমিলের একপাশে দাঁড়িয়ে আছে তার মা নাজমা বেগম, আর অন্য পাশে বান্ধবী ইরান। একের পর এক একের পর এক বাবা আর বারিশের উত্তপ্ত বাকবিতণ্ডায় ঝিলমিলের কানে ভেসে আসছে। আবার আসর কাঁপিয়ে ভেসে আসলো নূরজাহান চৌধুরীর হুংকার, আলতাফ, তুই যদি আমার এক তুই যদি আরেকটা শব্দ করিস তবে তোর মেয়ে আর বউ সহ তোকে এ বাড়ি থেকে এক্ষুনি ঘাড় ধরে বের করে দেব। মায়ের এমন ভয়ঙ্কর ধমকে থমকে গেলেন বড় ছেলে আলতাফ চৌধুরী। অপমান আর অসহায়ত্বে তার মাথা নিচু হয়ে গেল। নূরজাহান চৌধুরী নাতনি ঝিলমিলের দিকে এগিয়ে গিয়ে তার মাথার উপর হাত রেখে নরম কণ্ঠে আদেশসুলভ কণ্ঠে বললেন, জাহান, তুই তোর দাদির মুখের কথা রাখবি না? ঝিলমিল মাথা নিচু করে আছে। দাদিমার খুব আদরের নাতনি সে। দাদিমা নিজের নামের সাথে মিলিয়ে তার নাম রেখেছিল জাহানারা চৌধুরী ঝিলমিল। তার দাদা ভাই তার দাদিমাকে জাহান বলে ডাকতো। এখন দাদিমা তাকে জাহান বলেই ডাকেন। সে দাদিমার দিকে মুখ তুলে তাকিয়ে অত্যন্ত মিনমিনিয়ে শান্ত আওয়াজে জবাব দিল, তুমি যা বলবে আমি তাতেই রাজি দাদিমা। তোমার কথার উপর আমার কোনো কথা নেই। মেয়ের মুখে এই কথা শুনে আলতাফ চৌধুরী এবং নাজমা বেগম আকাশ থেকে পড়লেন। দুজনেই চরমে অবাক পর্যায়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। যে মেয়েকে সারাদিন একটা কথা বলে শোনানো যায় না, সে আজ দাদির এক কথায় নিজের জীবনের এত বড় সিদ্ধান্ত সহজেই রাজি হয়ে গেল। পুরো বাড়ির মানুষ তখন ঝিলমিল এর আকস্মিক সম্মতিতে উৎকণ্ঠিত হয়ে ঝিলমিলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বারিশ নূরজাহান চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল,
আন্টি, প্লিজ বোঝার চেষ্টা করো। আকাশের ভাতিজি হিসেবে আমি ওকে নিজের ভাতিজির মতোই দেখি। আর ও আমার থেকে বয়সে অনেক ছোট। আমি কোনো অবুঝ বাচ্চাকে ফিডার মুখে দেওয়ার দায়িত্ব নিয়ে আসতে পারি না। আমার পক্ষে এ বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ মা, বারিশ আর ঝিলমিল কিভাবে কি? ওদের মধ্যে কোনো ম্যাচই নেই। বন্ধুর পক্ষ নিয়ে মায়ের দিকে তাকিয়ে কিছুটা দ্বিধাবোধ নিয়ে আকাশ বলে উঠল, সে নূরজাহান চৌধুরী ছোট ছেলে, ঝিলমিলের বড় ভাইয়ের মেয়ে। ঝিলমিল তার বড় ভাইয়ের মেয়ে। অন্যদিকে বারিশ তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ছেলের এমন অযাচিত মন্তব্যে মুহূর্তেই জ্বলে উঠলেন নূরজাহান চৌধুরী। নিজের ছোট ছেলের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমাকে নিয়ম শিখাতে এসো না আকাশ। বারিশের সঙ্গে ঝিলমিলের বংশীয় বা রক্তের কোনো সম্পর্ক নেই। আর আমি বারিশের বাবা এবং ভাইয়ের সাথে কথা বলেছি, তাদের কোনো আপত্তি নেই। মায়ের কঠোর জবাবে আকাশ দমে গেলেও বারিশ দমবার পাত্র নয়। সে নিজের অবস্থানে অনড়। আমি একজন প্রফেসর, আর ও মাত্র স্কুলের গণ্ডি পার হওয়া একটা বাচ্চা মেয়ে। আমি কোনোভাবেই এই বিয়েতে রাজি হতে পারছি না। আই অ্যাম সো সরি আন্টি। বারিশের ক্রমাগত প্রত্যাখ্যানে নূরজাহান চৌধুরীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি বারিশের মুখোমুখি হয়ে দাঁড়ালেন। মেয়ে পালিয়ে যাওয়ার পরপরই সে বারিশের বাবা চঞ্চল শেহরিয়ারকে সবকিছু জানান, সাথে নিজের সিদ্ধান্তটাও জানান। তার এই বিয়েতে আপত্তি নেই, তবে ছেলেটাকেও তিনি জোর করবেন না। তাই চুপচাপ দাঁড়িয়ে আছেন বারিশের বাবা। পরিষ্কার শুনে রাখো বারিশ, তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে আজ থেকে আকাশের সাথেও ভবিষ্যতে তোমার কোনো যোগাযোগ থাকবে না। আমার বাড়িতে তোমার পা রাখা তো দূরের কথা, আকাশের সাথে তোমার বন্ধুত্বটাও আজ এই মুহূর্তে শেষ। নূরজাহান চৌধুরীর এই শেষ অস্ত্রটা বারিশের অভিব্যক্তিকে বদলে দিল। আকাশের সাথে তার বন্ধুত্বটা আর 10টা সাধারণ বন্ধুত্বের মতো নয়। ও তার বেস্ট ফ্রেন্ড, সেই ছেলেবেলার বন্ধু। মায়ের এমন হুকুম সে আকাশ অমান্য করতে পারবে না, সেটা বারিশ খুব ভালো করেই জানে। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ অসহায় চোখে বন্ধুর দিকে এগিয়ে আসে, বারিশের কাঁধে একটা হাত রেখে গলার আওয়াজ যতটুকু সম্ভব মিনমিন স্বরে বলল, রাজি হয়ে জানা দোস্ত। ঝিলমিলি তো, একটু মানিয়ে নিস প্লিজ। আজ থেকে না হয় তুই আমাকে চাচ্চু বলে ডাকিস। আমি তোর চাচা শ্বশুর হওয়ার জন্য মনে প্রাণে প্রস্তুত। তাও তুই এই বিয়েটা ভাঙিস না রে ভাই। বন্ধুর এমন অসহায় আত্মসমর্পণ দেখে বারিশের রাগ গিয়ে এবার বিস্ময়ে পরিণত হলো। সে অবিশ্বাস্য চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। বারিশ বারিশের বাবা সহ ভাই সবাই তাকে বোঝালো, তবুও রাজি হতে চাইছে না। ঝিলমিল ঘোমটার আড়াল থেকে ইরানের বাহুতে চিমটি কেটে মৃদু আওয়াজে বলল, এই বারিশটা বেশি বেশি করছে। আমি কিছু একটা বলে ফেলবো। চুপচাপ শুনে যা, রাজি না হয়ে যাবে কই? ইরান বলল। বলতে না বলতেই ইরানের কথা ফলে গেল। ঝিলমিলের কানে ভেসে এলো বারিশের অনিচ্ছাকৃত সম্মতি বাক্য। বারিশ অত্যন্ত বিরক্তিতে মুখটা বাঁকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, ওকে আন্টি, আমি রাজি। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে, তোমার সম্মান বাঁচাতে আমি এই বিয়েটা রাজি হচ্ছি। না হলে এই আলতাফ চৌধুরী মেয়েকে বিয়ে করার বিন্দুমাত্র শখ আমার ছিল না। নূরজাহান চৌধুরী এবার তার ভুল শুধরে দিয়ে কড়া গলায় বললেন, আন্টি নয় দাদিমা। বারিশ দাঁত কিরমির করে বলল, ওকে দাদিমা। আফতাব চৌধুরী আবার রেগেমেগে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে দেয়। অবশেষে সব ঝামেলার অবসান ঘটিয়ে কাজী সাহেব এগিয়ে এলেন। শুরু হলো ঝিলমিল আর বারিশের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। ঝিলমিলের হাত দুটো এবার কাঁপতে লাগলো। এক অজানা ভবিষ্যৎ আর এক বুক জড়তা নিয়ে সে কম্পিত হাতে রেজিস্ট্রি পেপারে সাইন করলো। সেই সাইনের মাধ্যমে বারিশের নামের সাথে জড়িয়ে গেল তার নিজের নাম। কাজী সাহেব পড়ানো সব নিয়ম কানুন মেনে নিয়ে একরাশ দীর্ঘশ্বাস চেপে শেষ পর্যন্ত কাপা গলায় কবুলও বলে ফেলল। বিয়ের সব নিয়ম শেষ হতে না হতেই এবার বিদায়ের পালা।
নূরজাহান চৌধুরী এগিয়ে এসে ঝিলমিলের ডান হাতটা টেনে নিয়ে বারিশের শক্ত হাতের উপর রাখলেন। দুজনের হাত একত্রে করে দিয়ে বারিশের উদ্দেশ্যে বললেন, ওকে দেখে রেখো, ওর দায়িত্ব আজ থেকে তোমার হাতে, নিয়ে যাও এবার। দাদিমার মুখে নিয়ে যাও শব্দটা শুনেই ঝিলমিল যেন আকাশ থেকে পড়লো। কোথায় যাব আমি দাদিমা? নূরজাহান চৌধুরী নাতনির এমন অবুঝ প্রশ্নে বললেন, কেন স্বামীর সাথে স্বামীর বাড়িতে? আজ থেকে ওটাই তোমার আসল ঠিকানা। মানে কি? ঝিলমিলের চোখ দুটো এবার গোল গোল হয়ে গেল। সে রীতিমতো ভড়কে গিয়ে বলল, তুমি তো বলেছিলে জাস্ট কবুল বললেই বিয়ে হয়ে যাবে। বাড়ি ছাড়ার কথা তো তুমি আমাকে বলনি। বিয়ে হলে কি কেউ নিজের ঘরে থাকতে পারে না নাকি? দাদিমার কথায় ঝিলমিল আহাম্মক বনে গেল। হ্যাঁ, তার এই বিয়েতে সম্পূর্ণ মত ছিল, কিন্তু এত কিছু তো ভাবেনি। সে না চাইতেও ধীরে ধীরে মাথা উঁচু করে তাকালো আশেপাশে দাঁড়িয়ে থাকা বারিশের দিকে। লোকটাকে দেখার জন্য মাথাটা একটু বেশি উঁচু করতে হলো তাকে, কারণ সে উঁচু জুতো পরেও বারিশের কাত অব্দি পৌঁছাতে পারেনি। বিয়ের শেরওয়ানি বারিশকে গ্রিক মূর্তির মতো সুদর্শন আর ভয়ঙ্কর সুন্দর লাগছিল। তার সিল্কি চুলগুলো মাঝখানে সিঁথি হয়ে দুপাশে ছড়িয়ে আছে, কিন্তু পাশে দাঁড়ানো পুরুষটির দীর্ঘদেহী পেশিবহুল চওড়া কাঁধ আর ধারালো চোয়ালের গভীরতায় বারিশের পাশে নিজেকে বড্ড অসহায় মনে হলো ঝিলমিলের। বিশেষ করে বারিশের শান্ত গম্ভীর চোয়ালে স্থির চাহনি ওর দিকে আসতেই পুরো শরীর অস্তিত্বে শিউরে উঠল। লোকটাও একদৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, ঠিক তারই দিকে। কেমন গভীর রহস্যময় চাহনি, যেন চোখের দৃষ্টি দিয়েই আস্ত গিলে খেয়ে ফেলবে ঝিলমিলকে। সে কি করে ফেললো এটা? সে তো কেবল তার ফুপির হবু বরকে বিয়ে করেনি, সে বিয়ে করেছে তার নিজের আপন ছোট চাচ্চুর বেস্ট ফ্রেন্ডকে, যাকে সে জন্মের পর থেকে বারিশ চাচ্চু বলে ডেকে এসেছে। আজ সেই তার স্বামী। আর এই লোকটা তার নিজের কলেজের প্রফেসর, কলেজের যে স্যারকে পুরো ক্লাসের সবাই বাঘের মতো ভয় পায়। আজ থেকে সেই কড়া শিক্ষকের সাথে তাকে অন্য এক বাড়িতে গিয়ে থাকতে হবে। হঠাৎ খুব ফ্যাকাশে আর দিশেহারা দেখালো ঝিলমিলকে। চোখ দুটোতে তখন স্পষ্ট ভয়ের ছাপ। নাতনির মুখের এই আকস্মিক পরিবর্তন নূরজাহান চৌধুরী নজরে এড়ালেন না। তিনি কিছুটা চিন্তিত গলায় তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জাহান, খারাপ লাগছে? ঝিলমিল দাদিমার দিকে তাকিয়ে কোনোমতে নিজের ভেতরের অস্থিরতা আড়াল করার চেষ্টা করলো। শুকনো একটা ঢোক গিলে বলল, না, আমি একটু রুমে যাব, প্রয়োজনীয় একটা জিনিস নিতে হবে, আসছি। কথাটা বলেই সবাইকে হালকা ঠেলে ঝটপট পা চালিয়ে ভেতরের দিকে গেল। তার মা নাজমা বেগম মেয়ের পিছু পিছু কিছুটা দূর এগিয়ে ডাকলেন, ঝিলমিল, আমি আসবো তোর সাথে? ঝিলমিল পেছনে না তাকিয়ে হাত উঁচিয়ে কড়া গলায় নিষেধ করলো এবং বলল, না আম্মু, একদমই আসবে না। আমি একাই যাচ্ছি, কেউ আসবে না আমার সাথে। কিন্তু ঝিলমিল নিজের ঘরে গেল না। সে ডাইনিং স্পেস পার হয়ে সোজা চলে গেল রান্নাঘরের পেছনের দরজার দিকে। চৌধুরীর বাড়ির পেছনে এই দরজাটা দিয়ে সচরাচর কেউ যাতায়াত করে না। ঝিলমিল সাবধানে ছিটকিনিটা খুলল। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। সে এক মুহূর্তের জন্য পেছনে ফিরে নিজের বাড়িটার দিকে তাকালো, অতঃপর শাড়ির কুচিগুলো দুই হাতে শক্ত করে জাপটে ধরে সোজা বাইরে পিচঢালা অন্ধকার রাস্তায় দৌড় লাগালো। নিজের ছোট একটা উদ্দেশ্য আর দাদিমার সম্মান বাঁচাতে না হয় কবুলটা বলেই ফেলেছে। তার মানে এই নয় যে সত্যি সত্যি তাকে এই খড়খড়ে রাবিশ চাচ্চুটার সাথে গিয়ে সংসার করতে হবে। চাচ্চু তো চাচ্চুই, তার উপর আবার কলেজের খিটখিটে স্যার। ক্লাসে সে অ্যাসাইনমেন্ট একটু দেরি করে জমা দিলেই কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তার সাথে এক ঘরে এক ছাদের নিচে থাকা অসম্ভব। তার চেয়েও এই রাতের অন্ধকারটায় পালিয়ে যাওয়াই ভালো। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু ঝিলমিল আর ফিরে এলোই না। বরযাত্রীরা সবাই অধৈর্য হয়ে উঠল। বান্ধবীর এতক্ষণ ধরে নিখোঁজ থাকা দেখে ইরামের মনে কেমন একটা খটকা লাগলো। সে স্থির থাকতে না পেরে দ্রুত পায়ে ঝিলমিলের ঘরের দিকে গেল, কিন্তু রুমে পা রাখতেই চোখ তার চড়ক গাছ। পুরো ঘর ফাঁকা, কোথাও কেউ নেই।
ইরামার এক মুহূর্ত দেরি না করে হন্তদন্ত হয়ে দৌড়ে ড্রয়িং রুমে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দাদিমা, সর্বনাশ হয়েছে, ঝিলমিল রুমে কোথাও নেই। ব্যাস, চৌধুরী বাড়িতে যেন বজ্রপাত হলো। বাড়ির চাকর বাকর থেকে শুরু করে সবাই চারদিকে খুঁজোখুঁজি শুরু করলো। ছাদ, বারান্দা, ওয়াশরুম সব জায়গায় খোঁজ শেষে কিন্তু ঝিলমিলের কোনো হদিশ মিলল না। হঠাৎ রান্নাঘরের দিকে থেকে একজন জানালো পেছনের দরজা খোলা। সবাই ছুটে গিয়ে দেখলো বাইরের অন্ধকার রাস্তার পড়ে আছে ঝিলমিলের মাথার খোপার কিছুটা জুঁই ফুল। দাদিমা নূরজাহান চৌধুরী সোফায় ধপ করে বসে পড়লেন। আলতাফ চৌধুরী তার নাজমা বেগম নিজেদের কপাল চাপড়াতে লাগলেন। ফুপুর পথ ধরে 17 বছরের নাতনি ঝিলমিল আজ এই বিয়ের আসর থেকে পালিয়েছে। মাঝখানে দাঁড়িয়ে থাকা বারিশের চেহারাটা সত্যিই তখন দেখার মতো। তার চোখে মুখে রাগ, অপমান, বিস্ময়ে লাল হয়ে গেছে। উপস্থিত বরযাত্রী আর আত্মীয়দের ফিসফিসানি তখন তুঙ্গে। চৌধুরীর বাড়ির মেয়েরা যে এভাবে একের পর এক বরকে কাঁচকলা দেখিয়ে পালাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। একই বিয়ের আসরে একই দিনে একে একে দুইজন মেয়ে বারিশের সাথে একই কাণ্ড করলো। একজন প্রফেসর হিসেবে তার আত্মসম্মানে এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? আকাশ নিজের বন্ধুর এই অপমানিত আর বিধ্বস্ত দশা দেখে অত্যন্ত অপরাধীর মতো করে বারিশের একদম কাছে গিয়ে দাঁড়ালো। বন্ধুর কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভাষা কিছু একটা বলতে চাইলো। দোস্ত, আসলে ও তো ছোট মানুষ। কিন্তু আকাশকে কথা শেষ করতে দিল না বারিশ। সে ঝটকা মেরে আকাশের হাতটা নিজের কাঁধে থেকে সরিয়ে দিয়ে পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে চিৎকার করে বলে উঠল, হোয়াট আ বার্ডি জোক! যাকে বিয়ে করতে এলাম সেও পালালো, যাকে বিয়ে করলাম সেও পালালো। আগে জানলে এই বালের বিয়ে করতেই আসতাম না। গায়ের শেরওয়ানি বুতামগুলো ছিঁড়তে ছিঁড়তে হনহন করে বেরিয়ে গেল, নিজের গাড়ির ড্রাইভার সিটে বসে পড়ল। ইঞ্জিন স্টার্ট দিতে আকাশ দৌড়ে এসে জানালার কাছে দাঁড়িয়ে আতঙ্কিত গলায় ডাকলো, বারিশ, কোথায় যাচ্ছিস তুই? বারিশ গাড়ির জানালা নামালো। চোখ দুটো তার আগুনের মতো জ্বলছে। চোয়াল শক্ত। দোয়া কর তোর ভাতিজি যেন আমার হাতে ধরা না পড়ে। আজ ওর কপালে কি আছে আমি নিজেও জানি না। আকাশ বলল, গাড়ি থামা, ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে। বারিশ, শুনছিস? ইজ দিস এ ড্যাম গেট টু হার? নিজের বিয়েতে মদ দিয়ে পালিয়ে গিয়ে এমন নাটক করার মানে কি? সে কৈফিয়ত আজ আমি ওর কাছ থেকে আদায় করেই ছাড়বো। আকাশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি বেরিয়ে পড়ল। এখানেই শেষ হচ্ছে শুকনো পাতা নূপুর পায়ে। তোমাদের যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর বেশি বেশি করে কমেন্ট করবে। তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারি না তোমাদের গল্পটা কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। অবশ্যই কমেন্ট করবে। যদি কমেন্ট পড়ে বা লাইক পড়ে বা ভিউ বেশি হয় তাহলে আমি গল্পটা পরবর্তীতে ছাড়বো। ধন্যবাদ সবাইকে।